সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকে সম্পাদকীয়তে। আমি জাফর সাদিক। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জনগণ সংস্কার বোঝে না, তারা ভোট দিতে চায়। অন্যদিকে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান আগে সংস্কার পরে ভোটের পক্ষে। আর গণ অধিকার পরিষদের নেতা নুরুল হকও সংস্কারের জন্য অন্তত 2 বছর অপেক্ষা করতে রাজি। সরকারের দিক থেকে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া নির্বাচনের জন্য ধৈর্য ধারণের আহ্বান জানিয়েছেন। আর নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তো পূর্ণ সংস্কারের আগে কোনো অবস্থাতেই ভোটে আগ্রহী না। এই যখন পরিস্থিতি, তখন জনমনেও প্রশ্ন, আগে সংস্কার নাকি সীমিত সংস্কারেই দ্রুত নির্বাচন? এ নিয়েই আজকে সম্পাদকীয় ভোট বনাম সংস্কার। আর এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন ব্যারিস্টার এম লিয়াকত আলী, আইন সম্পাদক, যুক্তরাজ্য বিএনপি, এবং নাজমুল হাসান, কেন্দ্রীয় সমন্বয়ক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। দর্শক, আপনারাও এই আলোচনায় অংশ নিতে পারেন। এই জন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানো নম্বরে। এছাড়া ফেসবুকের মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনা শুরুতেই জানিয়ে দিব এখনকার প্রধান শিরোনামগুলো। 8 মেগা প্রকল্পে শেখ হাসিনার 21,000 কোটি টাকা লোপাটের তথ্য চেয়ে দুদকের চিঠি। পুনরায় শুরু হচ্ছে পদ্মা সেতু দুর্নীতি ষড়যন্ত্র মামলার তদন্ত। শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতকে দেয়া চিঠির জবাবের অপেক্ষায় বাংলাদেশ। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীকে ফেরানো গেলে সহজ হবে গণহত্যার বিচার, বলছে প্রসিকিউশন। 5 টাকার জিনিসের দাম দেখানো হতো 20 টাকা। তথ্য প্রযুক্তি খাতে মিলেছে ব্যাপক দুর্নীতির প্রমাণ। ভাগ পেতেন জয় ও পলক। তদন্ত কমিটির প্রতিবেদন। গণতন্ত্র প্রতিষ্ঠায় দ্রুত নির্বাচনের দাবি মির্জা ফখরুলের। ভোটের আগে সংস্কার চায় জামায়াত। দলগুলোকে তাড়াহুড়ো না করার আহ্বান ক্রীড়া উপদেষ্টার। আওয়ামী লীগ সরকারের শাসনামলে বঞ্চিত 764 জন সরকারি কর্মকর্তা পাচ্ছেন পদোন্নতি। ফেরানো হবে চাকরিতে, উপদেষ্টা পরিষদের বৈঠকের সিদ্ধান্ত। শুরুতেই আলোচনায় আমরা প্রথমে যেতে চাই নাজমুল হাসান, আপনার কাছে। হাসান, আপনি রাজপথে আন্দোলন করেছেন এবং যখন নাকি সবাই ঘরে ছিল তখন আপনারা রাজপথে ছিলেন। আন্দোলনের সূচনাটা হয়েছিল একদম নিরীহ একটা জায়গা থেকে, কোটা সংস্কারের দাবিতে এবং কোটা বাতিল করার জন্য। সেই জায়গা থেকে এই আন্দোলন সরকারের বিরুদ্ধে আন্দোলনে পরিণত হয় এবং এক পর্যায়ে শেখ হাসিনাকে পালাতে বাধ্য করেন আপনারা। এই মুহূর্তে এসে আপনারা যখন নাকি আন্দোলনটাকে সরকার বিরোধী আন্দোলনের দিকে নিয়ে গেলেন এবং এর পরবর্তী যে উদ্ভূত পরিস্থিতিতে আপনাদের প্রত্যাশা কি ছিল? খুব দ্রুত নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক দলের কাছে ক্ষমতা হস্তান্তর করে দেওয়া, নাকি আপাতমস্তক একটা পরিবর্তন চেয়েছিলেন আপনারা দেশের? ধন্যবাদ আপনাকে। যারা আমাদেরকে দেখছেন সবাইকে শুভেচ্ছা। আসলে দেখেন, আমাদের যে যাত্রাটা শুরু হয়েছে, আমরা বৈষম্যহীন মেধাবীদের বাংলাদেশ বিনিময় করতে চেয়েছি। সেই জন্য আমরা মনে করছি একটা রাষ্ট্রের বিদ্যমান 56% কোটা থাকতে পারে না। সেই জন্য আমরা রাস্তায় নেমেছিলাম। এই শুধুমাত্র কোটা থাকবে না, কোটার চেয়ে মেধার হার, কোটার কাছে মেধা হাঁটতে পারে না, এই কথা বলার কারণে আমাদের উপর গুলি বর্ষণ করা হবে। এবং আমরা শহীদ আবু সাইদকে হত্যার দেখতে পেয়েছি, শহীদ হয়েছে, কিন্তু আমরা দেখতে পেয়েছি প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার আবু সাইদের রক্তের চেয়ে ম্যাটেরিয়াল বা অন্য ভবনের প্রতি তার বেশি টান। তখন মনে হচ্ছে একটা দেশের প্রধানমন্ত্রী থাকার নৈতিক তার দায়বদ্ধতা নাই, নৈতিকতা নাই। পরবর্তীতে আমরা দেখতে পেয়েছি, আচ্ছা, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, আমরা যখন বাংলা ব্লকেট কর্মসূচি দিয়েছি বা কমপ্লিট শাটডাউন, তখন কিন্তু আমাদের যারা অভিভাবক আছে, বাবা মারা, তারা কিন্তু বাসা থেকে রান্না করে খাবার নিয়ে আসতেন। একজন রিক্সা চালক মামা, সে সারাদিন পরিশ্রম করে এসে তার জমানো টাকাটা 200 বা 300 টাকা, সেই টাকা দিয়ে আমাদেরকে বিস্কুট খাওয়াতেন। একজন সিএনজি চালক এসেও আমাদেরকে খাবার কিনে দিয়ে আসতেন। তার মানে আমরা তখন বুঝতে পেরেছি এটা সকল মানুষের একটা আন্দোলন, গণমানুষের একটা আন্দোলন। তখন আমাদের মনে হচ্ছে শুধু কোটা সংস্কার করলে হবে না, পুরো রাষ্ট্র সংস্কার করা উচিত। রাষ্ট্রের মধ্যে যেরকম অন্যায়, অনিয়ম, দুর্নীতি আছে, সবগুলো জায়গায় আমরা সংস্কার করা উচিত। দেখুন, এখানে ভোট এবং সংস্কার দুটো আলাদা বিষয় হিসেবে আমি দেখছি না। এই যে ভোটাধিকার প্রয়োগ, আমি আমার জীবনের প্রথম ভোট 18 সালে দিতে পারি নাই এবং আমার খুব খারাপ লাগছে। আমি অবশ্যই গত কয়েক বছর যাবত চেষ্টা করছি ভোটাধিকার যেন নিশ্চিত হয়, কিন্তু এখানে দেখেন যেই ব্যবস্থায় ভোটাধিকার হরণ করা হয়, 2018 সালের নির্বাচন কিন্তু অধিকাংশ দল গিয়েছিল, বিএনপি গিয়েছেন, পাশাপাশি অনেকগুলো জামাত ছিলেন, অনেক রাজনৈতিক দল কিন্তু 2018 সালের নির্বাচনে গিয়েছেন, কিন্তু ফলাফল কী ছিল? আওয়ামী লীগের ভোট ডাকাতি নির্বাচন। সুতরাং ভোটের যে পরিবেশ, ভোটাধিকার প্রয়োগ করতে হলে সেখানেও আমার সংস্কার করা উচিত। আমি মনে করি আমাদের অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকার আসলে 2000 অধিক শহীদের রক্তের বিনিময়ে একটা সরকার আসছে, যেই সরকারের ম্যান্ডেট হচ্ছে পুরো 18 কোটি মানুষের।
আমরা সবসময় বলে থাকি যে অনির্বাচিত সরকার বা নির্বাচনবিহীন সরকার, অনেকে এটা বলার চেষ্টা করে, কিন্তু এই সরকারের সবচেয়ে বড় ভিত্তি হচ্ছে অভ্যুত্থান। এই সরকারের সবচেয়ে বড় ভিত্তি হচ্ছে সবগুলো দল, বাংলাদেশের 18 কোটি মানুষ এই সরকারকে সমর্থন দিয়ে এখানে বসিয়েছে। আমরা মনে করি যে এমন একটা বাংলাদেশকে আমরা দেখেছি যেখানে যারা দুর্নীতি দমনের দায়িত্বে ছিল তারা দুর্নীতি করছে, যারা বিচারকের দায়িত্বে ছিল তারা অবিচারের কাজ করেছে। শুধুমাত্র আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বললেই তাকে রিমান্ডে নামে নির্যাতন করার যে একটা সংস্কার, যে একটা সংস্কৃতি বাংলাদেশে ছিল, সেই সংস্কৃতি আমাদের চেঞ্জ করতে হবে। তাহলে রাষ্ট্রে যে পরতে পরতে অন্যায় অনিয়ম আছে সেগুলো জায়গায় আমাদের হাত দিতে হবে। সেই জন্য আমরা দেখতে পেয়েছি অন্তর্বর্তীকালীন সরকার জনপ্রশাসন সংস্কার করেছে, সংবিধান সংস্কার করেছে, পুলিশ সংস্কার। দেখেন, পুলিশ আমাদের রাষ্ট্রের সেবক, কিন্তু তারা কি সেবকের ভূমিকায় ছিল? তারা আমাদেরকে রাজা মনে করতো, তারা রাজা আমরা প্রজা, এরকম একটা ভূমিকা অবতীর্ণ হয়েছে। তাদের এই এই যে সিস্টেম, সেগুলো তো চেঞ্জ করা উচিত। আমার মনে হয় যে এই প্রক্রিয়াগুলো শেষ করে যত দ্রুত সম্ভব এদেশের প্রত্যেকটা মানুষই চায় তাদের ভোটাধিকার দিতে, যেহেতু তারা গত 1.5 যুগ যাবত ভোটাধিকার থেকে বিরত ছিল, দিতে পারে নাই। 2018 সালের ভোট ডাকাতি নির্বাচন, 2014 সালে ভোটারবিহীন নির্বাচন এবং সর্বশেষ 2024 সালে ডামি নির্বাচন তারাই করেছে। সুতরাং এদেশের মানুষ বসে আছে ভোট দেওয়ার। তো পাশাপাশি এটাও, এই যে একটা অভ্যুত্থান, কোথাও কিন্তু আমরা বলি নাই যে আমরা এই ভোটের জন্য আমরা অভ্যুত্থান করছি, বাট আমরা মনে করি গত 15-17 বছর যাবত এই দেশের মানুষের বুকে যে চাপা কষ্ট আছে, সকল কষ্ট একসাথে একত্রিত হয়ে জুলাই আগস্ট ছাত্র নাগরিক অভ্যুত্থানে মিশে একাকার হয়ে গেছে। আমরা দুটাকেই প্রায়োরিটি দিতে চাই। রাষ্ট্র সংস্কার অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয়, নাহলে আমরা দেখেন যে 71-এ মহান মুক্তিযুদ্ধ হয়েছে একটা তো সংস্কারের উদ্দেশ্যে, যে স্বপ্ন নিয়ে আমাদের এদেশে 30 লক্ষ মানুষ শহীদ হয়েছে, 2 লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা একটা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। সেই বাংলাদেশ কি আপনাদের স্বপ্নের বাংলাদেশ হয়েছে? 71 পরবর্তী সেই বাংলাদেশকে আমাদের সাম্যের বাংলাদেশ প্রতিষ্ঠিত করতে পেরেছে? করতে পারে নাই। তার জন্য কিন্তু আবার 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন হয়েছে, তখন একটা আন্দোলনের প্রেক্ষাপট তৈরি হয়েছে। তার পরবর্তীতে কি আমরা গণতন্ত্রের কথা বলে কি সেই কাঙ্ক্ষিত বাংলাদেশ, একজন নাগরিক হিসাবে যে মর্যাদা পাওয়ার বাংলাদেশ হওয়ার কথা ছিল, সেটা কি আমরা পেয়েছি? একইভাবে আমরা বিশ্বাস করি জুলাই আগস্ট ছাত্র নাগরিক অভ্যুত্থানে, যেখানে এখনো আমরা হাসপাতালগুলোতে মুমূর্ষু অবস্থায় আমাদের সহযোদ্ধা ভাই তারা কান্না করছে, মুমূর্ষু অবস্থায় পড়ে আছে। গত পরশুদিন আরাফাত 12 বছর এক ছেলে মারা গেছে। এই আরাফাত পর্যায়ে মারা যাওয়ার এসে প্রসঙ্গটা যেহেতু আপনি আনলেন, আমরা মানে বিভিন্ন মাধ্যমে জেনেছি যে আরাফাত জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে যে অর্থ সহায়তা পাওয়ার কথা ছিল, সেই অর্থ সহায়তা তার কাছে পৌঁছায়নি এবং তারা আবেদন করার পরও সেটি তারা পায়নি এবং ওয়ান কাইন্ড অফ তার রিক্সা চালক বাবা শেষ মুহূর্তে চিকিৎসা করাতে গিয়ে হিমশিম খেতে হয়েছে তাদেরকে। তাহলে আপনাদের গণ অভ্যুত্থানের প্রেক্ষাপটে যেই সরকারটা আসলো এবং আহতদের চিকিৎসা, নিহতদের ক্ষতিপূরণ দেওয়াটাই তো মুখ্য হওয়ার কথা, এখনো সেই জায়গাটায় ঘাটতি কেন রয়ে যাচ্ছে? দেখুন, আমরা অবশ্যই বিশ্বাস করি জুলাই আগস্ট ছাত্র নাগরিক অভ্যুত্থানে আমাদের প্রথম এবং প্রধান দায়িত্ব হচ্ছে যারা শহীদ হয়েছে তাদের শহীদদের পরিবারের প্রাপ্য সম্মান নিশ্চিত করা। পাশাপাশি যারা পঙ্গুত্ব বরণ করেছে, যাদের অনেকের এক হাত চলে গেছে, অনেকের 2 পা নাই এবং অনেকের 2 চোখ চিরতর হারিয়ে গেছে, সেই সমস্ত যারা আছে তারা পরিবারের জন্য বোঝা না হয়ে আশীর্বাদ হয় এবং পরিবারগুলোকে পুনর্বাসন করার যে প্রক্রিয়া, সেগুলো আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান দায়িত্ব হওয়া উচিত ছিল এবং সে জায়গায় অনেক কাজ করতে পেরেছে এবং অনেক জায়গায় সীমাবদ্ধতা আছে। আপনি যে কথাটা বলেন সেটা খুবই দুঃখজনক এবং মানে এটা আমরা খুবই দুঃখ প্রকাশ করছি এবং যারা এখানে দায়িত্বে আছে তাদের হওয়া উচিত। এখানে আমাদের অনেক সীমাবদ্ধতা আছে, কারণ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যারা করেছে বা অন্তর্বর্তীকালীন সরকারের এখানে বাংলাদেশটা কিন্তু শেখ হাসিনা ধ্বংস করে দিয়ে গেছে। আপনি দেখেন যে স্বাস্থ্যসেবায় যেই পরিমাণ দুর্নীতি হয়েছে, কারা করেছে? সাচিবের ডাক্তার কারা? আওয়ামী লীগের যে ডাক্তার যারা ছিলেন তারা কিন্তু এখনো বাংলাদেশের বিভিন্ন প্রান্ত হসপিটালগুলো আছে, রাতারাতি কিন্তু তাদেরকে পরিবর্তন করে দেওয়া সম্ভব হয় নাই, চিকিৎসার জন্য তাদের কাছে যেতে হয়েছে। মানে তাদেরও একটা মনস্তাত্ত্বিকভাবে যে এই সরকারকে মানে ফল করার জন্য, এই সরকারকে নেগেটিভ করার জন্য তারাও চেষ্টা করেছে। তবে আমাদের মনে হয় যে জুলাই স্মৃতি ফাউন্ডেশন যারা দায়িত্বে আছেন, বিশেষ করে সার্জিস আলম বা আরও যারা আছেন, তাদের আরও এইসব বিষয়ে আরও উদার হওয়া উচিত। যদি স্পেসিফিক একটা দায়িত্ব যেখানে শহীদদের সম্মান মর্যাদা নিশ্চিত করা হবে, সেই জায়গাতে আমাদেরকে আরও বেশি অ্যাক্টিভলি এখানে কাজ করা আপনি উচিত যেহেতু ছিল। কেন্দ্রীয় সমন্বয়ক, সার্জিসটাও সমন্বয়ক, তাদের সাথে আপনাদের এক ধরনের যোগাযোগ আছে, একটু যদি জানতে চাই এবং আপনার মাধ্যমে মানুষকে জানাতে চাই, তাদের মনেও প্রশ্ন ধীরে ধীরে জাগছে যে 4 মাস প্রায় পার হয়ে গেছে, তো 4-5 মাস পরে এসেও কেন এখনো আহতদের কাছে চিকিৎসা সেবা, যেমন আরাফাতের ঘটনা একদম সাম্প্রতিক, চিকিৎসা সেবা পৌঁছাতে বিলম্ব হওয়ার পেছনে আসলে চ্যালেঞ্জগুলো কি, কেন এটা হচ্ছে? দেখুন, প্রথম হচ্ছে পুরো একটা ভঙ্গুর রাষ্ট্র ব্যবস্থার কারণে কিন্তু দায়িত্ব নেওয়া হয়েছে এবং সে পুরো সব জায়গায় ধ্বংসবশেষ, কোনো একটা সেক্টর নাই যেটা ঠিকঠাক আছে। তো এগুলো মেরামত করা, পাশাপাশি যারা আহত হয়েছে তাদেরকে পরিপূর্ণ চিকিৎসা দেওয়া। আমরা এখন পর্যন্ত জানি যে প্রায় বিভিন্ন দেশে প্রায় 11 জনকে চিকিৎসা দেওয়ার জন্য দেশের বাইরে পাঠানো হয়েছে।
সিএমএইচ হসপিটাল আছে, ঢাকা মেডিকেল আছে, পিজিতে কিন্তু CMA তো 7 শতাধিক স্পেশালাইজড হসপিটাল চিকিৎসা আছে, নিয়েছে, হ্যাঁ। প্লাস আরো অনেক জায়গায় আছে। কিন্তু সেই জায়গাগুলোতে আমাদের মনে হয় যে, আমিও এটা ক্ষোভ প্রকাশ করি যে আমরা যে বিষয়টা দুইটা ক্ষোভ আছে যে একটা রাষ্ট্রের মেরুদণ্ড বলা হয় শিক্ষা ব্যবস্থা। আমরা কিন্তু গত 4 মাসে বিভিন্ন রকম সংস্কার কমিশন হলো, শিক্ষা সংস্কার কমিশন হয় নাই। না, আমরা যদি বিগত সময় দিয়ে তাকাই, নুরুল ইসলাম নাহিদের শিক্ষামন্ত্রী যখন শিক্ষা ছিলেন, সংস্কার কমিশন তো চেষ্টা হয়েছিল, সেটা তো চেষ্টা একটা বলতে বিশেষ কিছুদিন কারণে, আগে জাস্ট হ্যাঁ। একটা মানে কমিটি করা হয়েছে, কিন্তু এটা আমাদের প্রথম প্রায়োরিটি উচিত ছিল। আর নুরুল ইসলাম নাহিদের যে শিক্ষামন্ত্রী ছিলেন তখন পুরো পুরো বাংলাদেশ ছিল প্রশ্ন ফাঁসের বাংলাদেশ। সর্বশেষ ডাক্তার দীপুমণি, সে বাংলাদেশকে মনে হচ্ছে শিক্ষা ব্যবস্থা হাসের নাচার একটা শিক্ষা ব্যবস্থা। তো আমাদের প্রথমেই কাজ ছিল যে শিক্ষা, এবং সবচেয়ে দ্বিতীয় স্টেপ ছিল স্বাস্থ্য খাতকে ঢালাওভাবে সাজানো। সেই জায়গাতে আমরা আশানুরূপ বা প্রত্যাশিতভাবে জি আমরা নাজমুল, কাজটা আপনার করা কাছে যায়নি। আমরা সংস্কার বিষয়ে আবার জানবো। ব্যারিস্টার এম লিয়াকত আলী, আপনি দীর্ঘদিন যুক্তরাজ্যে ছিলেন, যুক্তরাজ্য বিএনপির আপনি আইন সম্পাদক। দেশের বাইরে থেকে আপনি আন্দোলনটাকে দেখেছেন এবং দেশের বাইরে আপনি এই আন্দোলনের পক্ষে সমর্থন আদায় কাজ করেছেন। আমার প্রশ্ন হচ্ছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিংবা জামায়াত কিংবা অন্য যারা আছে, তারা সবাই নির্বাচনের আগে একটা পূর্ণ সংস্কার চায়। এবং কয়েকদিন আগে ভয়েস অব আমেরিকা একটা জরিপ হয়েছিল, সেই জরিপেও দেখা গেছে যে প্রায় 65% মানুষ পূর্ণাঙ্গ সংস্কারের পরে তারা হচ্ছে নির্বাচনটা চায়। কিন্তু বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল বলেছেন যে মানুষ সংস্কার বোঝে না, তারা ভোট দিতে চায়। খন্দকার মোশাররফ হোসেন থেকে শুরু করে সবাই দ্রুত নির্বাচনের জন্য এক ধরনের দাবি তুলছেন এবং মাঝপথে তারা কথা বলছেন। আপনাদের দলীয় অবস্থান থেকে আসলে সংস্কার কতটুকু করলে কিংবা কতটুকু সংস্কারের মধ্য দিয়ে আপনারা নির্বাচনটা প্রত্যাশা করেন? ধন্যবাদ। দেখেন, আজকে আপনার আলোচ্য বিষয়টা হচ্ছে ভোট এবং সংস্কার। তো আমি দুইটা বিষয় দুইবারে বলবো, এবং এই গভর্নমেন্ট যা করে গেল ফেসিস্ট, সেটাও বলবো। সংস্কারটা প্রথমেই বলি, কখনোই বিএনপি বলে নাই যে সংস্কারের বিপক্ষে। বিএনপি কিন্তু সংস্কারের পক্ষে, এবং বেশ কয়েকটি বিষয়ে সংস্কারের বিষয়ে কিন্তু ঐক্যমত্য অলরেডি আমরা পোষণ করেছি। শুধু আমরা না, বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলা, বিশেষ করে নির্বাচন কেন্দ্রিক যে সংস্কারগুলি, সেই সংস্কারগুলি আশু করা উচিত। কিন্তু এই সংস্কার নিয়ে আপনি যদি দেখেন, বর্তমান উপদেষ্টা পরিষদ এক একজন এক এক ধরনের কথা বলছেন। কেউ বলছেন এই পুরোপুরি সংস্কার না করে নির্বাচন দেওয়া যাবে না, আবার কেউ বলছেন আংশিক সংস্কার করতে হবে। এখন পর্যন্ত সংস্কার যে কমিটিগুলোর রিপোর্ট কিন্তু আসে নাই। আমরা জানি এটা চলে আসবে ইনশাল্লাহ। আসার পরে আমাদের ওপিনিয়নটা হচ্ছে নির্বাচন কেন্দ্রিক যে সংস্কারগুলি, এই সংস্কারগুলি করা উচিত, করে যত দ্রুত সম্ভব নির্বাচনের দিকে যাওয়া উচিত। কিন্তু সমস্যাটা হইল, বর্তমান যারা আছেন তারা নির্বাচন শুনলে তারা ভ্রু কুঁচকান এবং বিভিন্ন ধরনের এক একজন এক এক ধরনের কথা বলেন। প্রধান উপদেষ্টা বললেন যে ইয়েস, আগামী ডিসেম্বরে নির্বাচন হতে পারে। আবার ডিসেম্বর থেকে উনি বলেছেন জুনের মধ্যে, ডিসেম্বরে হতে পারে। আবার আরেকজন উপদেষ্টা এসে বললেন যে না, এটা জুন পর্যন্ত এটাকে টেনে নিয়ে যেতে হবে। একটা জিনিস দেখেন, বাংলাদেশের আপনি যে আবহাওয়া যদি আপনি চিন্তা করেন, এই কথাটার ক্ষেত্রে কিন্তু তারাও বলেছেন যে যদি সমস্ত রাজনৈতিক দলের ঐক্যমত্য থাকে তাহলে আমরা দেরি করব অথবা আগে করব। আচ্ছা, রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্য আদৌ আছে কিনা? হ্যাঁ, রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্য আছে। দ্রুত নির্বাচনের ব্যাপারে, দ্রুত নির্বাচনের ব্যাপারে এবং সংস্কারের ব্যাপারে আমি একটু শেষ করি। দেখেন, সংস্কার যে কমিটিগুলো যে রিপোর্টটা পেশ করার পরে নির্বাচন কেন্দ্রিক সংস্কারগুলো যত তাড়াতাড়ি সম্ভব করা উচিত, এর সব দল কিন্তু ঐক্যমত। কিন্তু সব সংস্কার এই গভর্নমেন্ট করতে পারবে না। আমি এজ এ লয়ার আপনাকে বলছি, বাংলাদেশ সংবিধানে কি লেখা? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ লেখা। গণপ্রজাতন্ত্রী মানে কি? মানে হচ্ছে জনগণের সরকার হইতে হবে। এবং সংবিধানের 123(3) খতে লেখা আছে যে কোনো অনির্বাচিত সরকার 3 মাসের মধ্যেই তাকে নির্বাচন দিতে হবে। উপনির্বাচন হইলে সেটা 6 মাস। জরুরি বিষয় হইলে সেটা কিন্তু এক্সটেন্ড করা যায়, যেটা 2007-8-9 নির্বাচনে যেটা হয়েছিল। এখানে তো সেই রকম পরিস্থিতি আসলে আমরা মনে করি না যে এখন এই পরিস্থিতি আছে। তাইলে এই গভর্নমেন্টটা 123 সংবিধান কিন্তু অলরেডি ভায়োলেট হয়ে গেছে। তাহলে কিসের উপর দাঁড়িয়ে আছে? ডক্ট্রিন অফ নেসেসিটি একটা কথা আছে আইনে, ওইটার উপর দাঁড়িয়ে আছে। ঠিক আছে, কারণ 18 কোটি মানুষের ম্যান্ডেট আছে এবং আমরা এদেরকে ব্যর্থ হতে দিব না। তাই এই যে সংস্কারগুলি হবে, এই সংস্কারগুলি এই গভর্নমেন্ট সংসদ আসার আগ পর্যন্ত এরা পাশ করতে পারবে না। আপনি জানেন, আগেও যেটা হয়েছিল 2009-এ, নতুন যখন সংসদ গঠিত হওয়ার পরে প্রথম সংসদেই সব সংস্কার যেগুলো কার্যক্রম, এদের সব কার্যক্রমের বৈধতা কিন্তু ওই যে নির্বাচিত গভর্নমেন্ট আসবে তারা দিতে হবে। এখন সংস্কার বিষয়ে আমরা ক্লিয়ার,
হ্যাঁ, আমরা তাদেরকে সময় দিতে চাই। আর একটা বিষয় হইল, আপনি দেখবেন উপদেষ্টারা এক একজন এক এক কথা বলে। কেন বলেছিলেন? জুনের কথা যে বললো ইলেকশন, বাংলাদেশের ইতিহাসে জুনে কোনো ইলেকশন হয় নাই। সবসময় ইলেকশন হয় কিন্তু নভেম্বর, ডিসেম্বর, বর্ষার সময় হ্যাঁ, থাকে ওই হ্যাঁ, সময়টায়, জুন কারণ মাসে। তখন বর্ষা থাকে, আবহাওয়ার অবস্থা খারাপ থাকে। সো এটা হইলো আরেকটা শুভঙ্করের ফাঁকি আমি মনে করি জনগণের সাথে। জুনে কোনো নির্বাচন হবে না, এরা যদি এটা ডিলে করতে পারে, 2025 ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হয় বা জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন না হয়, তখন কিন্তু তারা অন্য ইস্যু নিয়ে আসবে। এখন যে এলোমেলো কথাগুলি বলতেছে তারা, সেটা না। সেনাবাহিনী প্রধানত বলেছেন 18 মধ্যে নির্বাচন হতে পারে। প্রধান উপদেষ্টা বলেছেন 18 মাসে 25 ডিসেম্বরের মধ্যে বা আইন জানুয়ারি উপদেষ্টাও ফেব্রুয়ারি নির্বাচন বলেছেন হতে যে পারে। 1 বছরের মধ্যে নির্বাচন করা সম্ভব। সম্ভব। সেটাই যদি হয় তাহলে এখানে বিএনপির তো কোনো আপত্তি নাই, এবং এই টাইমের মধ্যে আমরা নির্বাচন চাই। আমি একটা কথা বলি, সংস্কারের বিষয়ে আমার দুই একটা অভিমত আছে। সেটা হচ্ছে, আমার নেতা জনাব তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বলেছেন সংস্কার বলতে কি বোঝায়। ওনার অভিমত হইল, সংস্কার বলতে আমি সেটাই বুঝি যে সংস্কারের মাধ্যমে সংবিধানের শুধু কয়েকটি বাক্য নয়, বরং মানুষের ভাগ্যের পরিবর্তন হবে। ওনার কথা অর্থাৎ একজন মানুষের রোজগারের ব্যবস্থা হবে, তার ও পরিবারের আর্থসামাজিক নিরাপত্তা ও সঞ্চয় নিশ্চিত হবে। আমি সংস্কার বলতে সেটাই বুঝি যা কর্মসংস্থানের মাধ্যমে প্রতিটি নারী ও পুরুষের বেকারত্ব সমস্যা সমাধান করবে, যে সংস্কার নারীদের সম্মান, স্বাধীনতা ও ক্ষমতায়ন নিশ্চিত করবে, যে সংস্কার সকল মানুষের জীবনের সুরক্ষা নিশ্চিত করবে, যে সংস্কার দেশের সন্তানদের আধুনিক শিক্ষা ও নৈতিক মূল্যবোধ গঠন করবে, যে সংস্কার মানুষের কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা দিবে, যে সংস্কার বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম স্থিতিশীল রাখবে। আমি সংস্কার বলতে সেটিই বুঝি যা কৃষক, শ্রমিক এবং সকল কর্মজীবী মানুষের ন্যায্য অপ্রাপ্য মজুরি নিশ্চিত করবে। আমার নেতা সেটা বলেছেন। আমি আরও দুইটা সেন্টেন্স এখানে অ্যাড করতে চাই, যেহেতু আপনার এই অনুষ্ঠান আমি দেখেছি লন্ডন না, বিভিন্ন সচিবালয় এগুলো কিন্তু যায়, বিভিন্ন বিদেশি ইয়েতে এগুলি যায়। সো আমি দুই একটা লাইন বলতে চাই। টুয়ার্ডস দ্য গোল, প্রায়োরিটি মাস্ট বি গিভেন টু রিফর্মিং দ্য ইলেকশন কমিশন, যেটা আমাদের অবস্থান, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন and law enforcement agencies. These key constitutional institutions must be made neutral, competent and credible. The interim government should set its agenda based on these priorities, with the aspiration of the pro-democracy people of Bangladesh and upholding the values of the mass uprising. তো এই যে প্রায়োরিটি কোনটা দিতে হবে, এই যে ইলেকশন কমিশনকে প্রায়োরিটি দিতে হবে। আচ্ছা, আসেন আপনি নির্বাচন কেন্দ্রিক। এখন 71 সালে কেন হয়েছিল আমাদের এই মুক্তিযুদ্ধটা? এর পিছনে কি ছিল? গণতন্ত্র ছিল, এবং গণতান্ত্রিকভাবে একটা সরকার নির্বাচিত হওয়ার পরে যখন তাদের কাছে ক্ষমতা হস্তান্তর করা হলো না, তারপরে কিন্তু ওই আমরা বাধ্য হলাম আমরা যুদ্ধে যেতে। তো নির্বাচন শুনলে ইদানিং আমি কিছু মানুষ দেখি যারা কিন্তু সেখানে তো বৈষম্য তো ছিল। 71-এ শুধু নির্বাচন তো না, নির্বাচনের পাশাপাশি যে বৈষম্য ছিল, গণতন্ত্র মানে আমাদের পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তানের সাথে যে বৈষম্যটি ছিল সেটাও তো ছিল, শোষণ নির্যাতনটাও ছিল। রাইট, সেটাও ছিল। সো আমি আরেকটা সেন্টেন্স এটা নিয়ে বলতে চাই। অনলি অ্যান ইলেক্টেড গভর্নমেন্ট chosen by the people of Bangladesh through the exercising of their voting rights can bring rebuilding the nation. The public's choice of representative will be respected, and the representatives in turn must serve the public. Both sides must be involved actively in governance so that Bangladesh can ensure equality, inclusivity and development for all. দেখেন, যে ফেসিস্ট গভর্নমেন্ট ছিল তারা এটা মনে করতো তাদের বাপদাদার দেশ। নির্বাচন 2009 বলেন, 14 বলেন, 18 বলে, 23 বলে নির্বাচন বলতে কিছু ছিল না। এই জেনারেশন, তাদের জেনারেশন এখন ভোট দিতে পারে নাই। সো ভোটের পরিবেশ কিন্তু ক্রিয়েট করতে হবে, জনগণের সেটা প্রত্যাশা, 18 কোটি মানুষের সেটা প্রত্যাশা। আরেকটা কথা আমি বলি, লাস্ট গভর্নমেন্ট যেটা ছিল, ফেসিস্ট গভর্নমেন্ট যেটা ছিল, তারা কিন্তু গণতন্ত্রে বিশ্বাস করতো না। সেখানে মানবাধিকার ছিল না, সেখানে ভোটাধিকার ছিল না, সেখানে আইনের শাসন ছিল না, বাক স্বাধীনতা ছিল না। সো তারা ফ্রিডম অফ স্পিচ এটা বিশ্বাস করতো না, তারা ফ্রিডম অফ এক্সপ্রেশন বিশ্বাস করতো না, ফ্রিডম অফ অ্যাসোসিয়েশন তারা বিশ্বাস করতো না। সব কিছু তারা হরণ করে নিয়ে গিয়েছিল। এবং মিডিয়া, আপনারা যারা এখানে কাজ করেন আপনারা জানেন বাংলাদেশে কী অবস্থা, আপনারা পাস করেন, আমরা বিদেশ থেকে সেটা দেখেছি। আপনারা নিউট্রালি কাজ করতে পারেন নাই, এবং আপনাদেরকে অবজেক্টিভ রুল প্লে করতে দেওয়া হয় নাই। এক্সট্রা জুডিশিয়াল কিলিং ছিল বাংলাদেশে, হিউম্যান রাইটস ভায়োলেশন হয়েছিল, এনফোর্সমেন্ট ডিসঅ্যাপিয়ারেন্স হয়েছিল, এক্সেসিভ ইউজ অফ ফোর্স ছিল, পলিটিক্যাল মোটিভেটেড ট্রায়াল হয়েছিল এখানে,
অ্যারেস্ট ওয়ারেন্ট হয়েছিল, উইদাউট ওয়ারেন্ট অ্যারেস্ট করা হইতো, এবং গ্রস হিউম্যান রাইটস ভায়োলেশন হয়েছিল। সো মানুষকে এই ফেসিস্ট গভর্নমেন্ট তারা মানুষ মনে করতো না। তো আমি লন্ডনে যতগুলা টিভিতে যাই, আমি তাদেরকে কয়েকটা ওয়ার্ড দিয়ে আমি তাদেরকে বলি এই ফেসিস্ট গভর্নমেন্ট সঙ্গে। সেটা কি? সেটা হচ্ছে শেখ হাসিনা অ্যান্ড হার গভর্নমেন্ট ওয়াজ এ ফেসিস্ট গভর্নমেন্ট। এরা ছিল ডিকটেটর, এরা ছিল অটোক্রেটিক, এরা ছিল রুথলেস, এরা ছিল বিনডিকটিভ, এরা ছিল লেট নাইট গভর্নমেন্ট, এরা ছিল হিউম্যান রাইট অ্যাবিউজার গভর্নমেন্ট। তো এরা কোনো গভর্নমেন্ট ছিল না, এরা আসলে ছিল একটা রেজিম, এবং এই 18 কোটি মানুষের উপর বোঝা চাপিয়ে দিয়েছিল। কারো বাক স্বাধীনতা ছিল না, এইভাবে বসে কোনো কথা বলা যেত না। এবং আপনি জানেন লন্ডনে 2 থেকে 3টা টিভি সেন্ট্রালি, যেটা ঢাকা থেকে ওদের ব্রাঞ্চ ছিল, বন্ধ হয়ে গেছে। কেন জানেন? এই ধরনের টকশো করার কারণে। টকশোতে গেলে তো আমাদের কথা বলতে হবে, এবং দেখা যেত এখানে টকশো হলে 1 ঘন্টার টকশো, তারা কথা বলতে 40 মিনিট, আমরা 20 মিনিট। তারপরও এই টিভিগুলি বন্ধ করে দেওয়া হয়েছিল, কয়েকটা টিভি, আমি এখন নাম বলবো না। এই ছিল বর্তমান অবস্থা। এবং তারা 700 মানুষকে গুম করেছিল, 2000 লোককে বিনা বিচারে হত্যা করেছিল, 1,45,000 তারা মামলা দিয়েছিল, এবং 60 লক্ষ লোক মামলায় জড়িত ছিল। আপনি জনাব তারেক রহমানের যেই উদ্ধৃতিগুলো দিলেন, সেখানে একটা অন্যতম জায়গা ছিল যে আইন শৃঙ্খলা কিংবা নিরাপত্তা অথবা জনগণের যে চাহিদা পূরণ হওয়া। এই 6 মাস 1 বছরের সংস্কার করে কি জনগণের চাহিদা পূরণ করা সম্ভব? না, সেটা সম্ভব না। সেজন্যই তো আমরা বলতেছি যে সংস্কার যেগুলা নির্বাচন কেন্দ্রিক এবং যেগুলো অতীব জরুরি, সেইগুলো আগে সংস্কারগুলো করা হোক, তারপরে নির্বাচনের দিকে চলে যেতে হবে। যে আমরা আবার আপনার কাছে আসবো ব্যারিস্টার লিয়াকত আলী। আমি একটু নাজমুল আপনার কাছে জানতে চাই, বিএনপির পক্ষ থেকে কিংবা বিএনপির প্রতিনিধি হিসেবে তিনি যেটা বলছেন যে দ্রুত নির্বাচন কেন্দ্রিক সংস্কারগুলো শেষ করে নির্বাচন দেওয়ার পর নির্বাচিত সরকার এসে বাকি সংস্কার কাজ চালিয়ে নেবে। জনগণের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা কি পরবর্তী নির্বাচিত সরকার যারা আসবে, এবং খুব স্বাভাবিকভাবে ধরে নেওয়া হচ্ছে বাংলাদেশে এই মুহূর্তে বড় দলগুলো যারা আছে হয়তো তাদের মধ্য থেকেই সরকার গঠনের একটা সম্ভাবনা তৈরি হতে পারে, তো তারা কি আসলে জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে যদি অল্প সংস্কার ছেড়ে দেওয়া হয়? আসলে বিগত সময় যে আমাদের যে অভিজ্ঞতা, আমাদের যে ইতিহাস, সেখানে তো বলে যে তারা করে না। করলে তো 2024 সালে অভ্যুত্থান প্রয়োজন ছিল না। দেশের মানুষ বিশ্বাস করে যে, এখন দেখেন সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়, আমরা অনেকে নির্বাচনের কথা বলতেছি, কিন্তু আমাদের যে শহীদ, যারা শহীদ করছে, যাদেরকে হত্যা করলো, এখনও প্রায় 30,000 অধিক আহত যুদ্ধ হসপিটালে কাটাচ্ছে। প্রতিদিন আমাদের লাশের মিছিল বাড়তেছে। তাদেরকে, যারা এই হত্যাকাণ্ডগুলো ঘটালো, তাদের বিচারের জন্য আমরা কেন কথা বলতেছি না? আমরা যখন মানুষের কাছে যাই, তারা বলে যে আমার ছেলে যে শহীদ হয়েছে, কবর আছে, সে যেভাবে বাংলাদেশে ফিরে আসবে না, আমার কোলে ফিরে আসবে না, বাংলাদেশের মাটিতে যেন আওয়ামী লীগের মতো সন্ত্রাস আর না ফিরে আসে। তাহলে আমরা আসেন না, ভোটাধিকার তো অবশ্যই দিব। এইটা একটা অভ্যুত্থান হলো, এই অভ্যুত্থানকে যারা গলা টিপে হত্যা করার চেষ্টা করলো, তাদের বিচারের বিরুদ্ধে আমরা একমত হই, বিচারের পক্ষে একমত হই। গত 1.5 দশকে তো বিএনপি সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে, গুম খুনের শিকার হয়েছে, জামাত আছে, গণ অধিকার পরিষদ, অনেক রাজনৈতিক দল আছে। সবার তো উচিত যে রেজিমের কথা বলছি, সেই রেজিমের বিরুদ্ধে স্থায়ী সমাধান করা। ধরুন ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ, কিন্তু এইটা তো একটা রাষ্ট্রীয়ভাবে তাকে নিষিদ্ধ করা হয়েছে। তো স্থায়ী সমাধান কি হতে পারে? স্থায়ী সমাধান হচ্ছে বিচারিক, তারা যে হত্যা করছে, বিচারিক বা প্রক্রিয়া তাদেরকে বিচার কি বলা হয় যে আইনের মাধ্যমে নিয়ে আসা, তাহলে হয়তো একটা সমাধান হবে। আওয়ামী লীগের বিরুদ্ধে কি কোনো কথা হচ্ছে? আওয়ামী লীগের নিষেধের পক্ষে কোনো কথা বলা হচ্ছে? ভোট তো হবে। এই অন্তর্বর্তীকালীন তো সংস্কার কমিশনের যে বিষয়গুলো, সেখানেও তারা বলা হচ্ছে নির্বাচন সংস্কার কমিশন। কারণ কি, যেই প্রক্রিয়া, আমি এক জায়গায় আমি যদি দানের শীষে ভোট দিই, সেটা নৌকায় চলে যাচ্ছে। এই ম্যাটেরিয়াল তো বাংলাদেশে শেখ হাসিনা রেখে গেছে। মানে এই পুরো সিস্টেম, নির্বাচনের মধ্যে যে বুথ আছে, বুথগুলো তো সরাইতে হবে। নাহলে যে আজকে না হলে আমি তো আওয়ামী লীগে চলে আসতে পারে। এখন যে বর্তমান যে অবস্থা আওয়ামী লীগের, যদি আমরা নির্বাচন দিই, তাদের তো একটা পার্টিসিপেশন চলে আসতে পারে। তাহলে কি আমরা তাদেরকে মেনে নিব? আমাদের উচিত কি, যে মানুষের কথা বলা। মানুষ তো চাচ্ছে যে নির্বাচন হোক, তারা ভোট দিতে পারে না, আমরাও ভোট দিতে পারি না, আমরাও চাই ভোট দিতে। কিন্তু এই যে প্রক্রিয়াগুলো, পুলিশের মধ্যে যে ভূত দানব চেপে আসে, বিচারকদের মধ্যে যে একটা অবিচারের প্রক্রিয়া চলে আসে, তাদের তো সরাইতে হবে, কাজ তো করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার বলেছে কি যে আমাদের যে সংস্কার কমিশনগুলো আমাদের যেই সুপারিশগুলো দিবে, সেই সুপারিশ নিয়ে আমরা রাজনৈতিক দলগুলোর সাথে বসবো। তারা যদি বলে যে এগুলো করেন, আমরা আগাবো, তারা যদি না করে তাহলে আগাবো না, এই তো বক্তব্য। তো সেক্ষেত্রে কেন আসলে পিছন থেকে ধরে টেনে নিয়ে আসা, কোণঠাসা করা, আমার মনে হয় না যে উচিত হচ্ছে। আমাদের উচিত যে গভর্নমেন্টটা আমাদের শেখ হাসিনা রেজিমকে সরাইতে বাধ্য করতে পারছি আমরা, আমাদের যে কাঙ্ক্ষিত স্বপ্ন বাংলাদেশ বিনিময় করতে চাই, সেই স্বপ্ন পর্যন্ত। তবে আমরা এটাও বিশ্বাস করি সংস্কার একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, অনেক সময় লাগতে পারে। আমরা কতটুকু সংস্কার করব, এই যে কথাগুলো আছে, এতদিন আমরা প্রত্যেকটা দলকে দেখতাম যে যৌক্তিক সময় দেওয়া হবে, এখন যখন বলা হলো আগামী বছর শেষের দিকে, তখনই তাদের মধ্যে একটা নেগেটিভ রিয়াকশন আমরা দেখতে পাচ্ছি। আমি মনে করি প্রত্যেকটা রাজনৈতিক দলকে উদারত আহ্বান জানাবো, সংস্কার কমিশন থেকে যেই সুপারিশগুলো করবে,
সেগুলো যখন আপনাদের সাথে বসবে তখন আপনারা আপনাদের পরামর্শ আলাপ আলোচনা করতে পারেন। কিন্তু এখন যদি আমরা যেই জায়গাগুলোতে আমরা একটা গ্রাউন্ডে একসাথে হয়েছি আওয়ামী লীগের বিরুদ্ধে, আমরা চলেন আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া কাজে আপনারা সহযোগিতা করেন। আমরা এখনো যদি বলতে ঠিক না যে আমরা চাঁদাবাজ, কিন্তু এখনো রয়ে গেছে, শুধুমাত্র হাত পরিবর্তন হয়েছে। এখন যদি আমার নিজের এলাকার কথা বলি, মেঘনাতে যে রাতের আধারে বালু উত্তোলন করতেছে, মানে আমাদের যে আমরা মারা গেলে যে কবর দেওয়া হবে সেই কবর জায়গাটা পাচ্ছি না। কারা আওয়ামী লীগ তো রাস্তায় নাই, কারা করছে এগুলো, কাদের শক্তি আছে আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি। তো আমাদের মনে হয় এইসব জায়গায় নিজেদের সংশোধন করা উচিত। রাষ্ট্রের পরিবর্তনে আমরা কিন্তু কোটা সংস্কার চেয়েছি, এখন রাষ্ট্র সংস্কার চাই। যত দ্রুত সম্ভব আমরা সেই সংস্কারগুলো করে ভোটাধিকার অবশ্যই দরকার আছে। আমি মনে করি যে আজকের যে টপিকস ভোট নাকি সংস্কার, দুইটাই মনে হয় যে একটা কনফ্লিক্ট। আমি মনে করি না, দুইটা একই বিষয়। সংস্কারের মধ্যেই ভোটাধিকার প্রয়োগের যে প্রক্রিয়া সেটা রয়েছে। না, আলোচনার শুরুতে আমি বলেছিলাম যে স্বল্প সংস্কার না একটা লম্বা বড় সংস্কার করে, দীর্ঘমেয়াদী সংস্কার করে আমরা ভোটের দিকে যাব, কোন দিকে যাওয়া উচিত বাংলাদেশ, সেটা নিয়ে আলাপ ছিল। নাজমুল যেটা বললেন যে অভ্যুত্থানকারী ছাত্রদের যে প্রত্যাশা ছিল সেই প্রত্যাশা পূরণে এখনও ঘাটতি রয়ে গেছে, এবং আমরাও অভ্যুত্থানকারী ছাত্রদের কাউকে অভিযোগ করতে দেখেছি যে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের যারা পলাতক নেতা আছেন তাদেরকে বিএনপির আশ্রয়ে কিংবা প্রশ্রয়ে দেখা যাচ্ছে, পাওয়া যাচ্ছে। এই বিষয় নিয়ে দলীয়ভাবে আপনাদের অবস্থান কি, কিংবা আদৌ কি এগুলা কি সঠিক কিনা? এগুলো সত্য না। আপনি হয়তো জানেন এই পর্যন্ত 2000 নেতাকর্মীকে সারা বাংলাদেশে নোটিশ দেওয়া হয়েছে, কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। অনেককে কিন্তু অলরেডি দল থেকে বহিষ্কার করা হয়েছে। তো আমাদের নেতা জনাব তারেক রহমান এই বিষয়ে কঠোর অবস্থানে আছেন, এবং সারা বাংলাদেশে আপনি দেখবেন এখন যেহেতু কথা বলার অধিকার আসছে, কিছু হলেই কিছু লোক বের হয়ে যায় কথা বলে যে বিএনপির বিরুদ্ধে, যেটা বিএনপির লোকেরা করেছে, কিন্তু আসলে আদৌ সত্য না। এবং আমাদের নেতা বলেছেন যদি কোথাও এরকম কোনো আমার কর্মী বা নেতা কর্মী পাওয়া যায় যারা এইসব কর্মকাণ্ডে লিপ্ত, আমরা তাদেরকে দল থেকে বহিষ্কার। শুধু তাই না, এই দেশের দণ্ডবিধির অনুযায়ী আমরা এদের বিরুদ্ধে আইনীয় ব্যবস্থা নিব। তো এই অভিযোগগুলি আসলে কোনোভাবেই সত্য না। আজকে আপনাদের একজন নেতা বলেছেন যে কোনোভাবেই গণহত্যাকারীদের দলে জায়গা দেওয়া হবে না। জি, তো গণহত্যাকারী বলতে কি এটা ওভারঅল পুরো আওয়ামী লীগকে বোঝানো হয়েছে আপনার কি মনে হয়, নাকি যারা আওয়ামী লীগের অপরাধের সাথে যুক্ত তাদেরকেই নির্দেশ করা হয়েছে? গণহত্যাকারী আসলে তো আওয়ামী লীগ এবং তাদের দূষররাকে বোঝানো হয়েছে, এবং প্রশাসনে যারা ছিল, প্রশাসনের অনেক লোক যারা আওয়ামী লীগের চেয়ে আরও বেশি গণহত্যায় লিপ্ত ছিল তাদেরকে বোঝানো হয়েছে। অনেক জায়গায় আমি কিছু লোককে তাদের নাম দিয়েছি বাসুদ, বাংলাদেশ সুবিধাবাদী দল। আমি বুঝতে শিখেছি 90-এর আন্দোলন থেকে। তখন আমি 91 আমি এসএসসি পাস করি। তখন থেকে আমি আজ পর্যন্ত দেখে আসছি কিছু লোক তারা বুঝতে শিখেছে আসলে 7-8 থেকেই, তখন থেকে রাজনীতির মাঠে মিছিল মিটিং দেই। তখন তারা দেখতাম তারা জাতীয় পার্টি হয়ে গেছে, এরশাদ সাহেবের পিছনে এরা দাঁড়িয়ে অনেক দিন রাত চায়ের টেবিল থেকে শুরু করে একদম পর্যন্ত এরা কিন্তু জাতীয় পার্টির পক্ষে কথা বলতেছে। যখন 90-তে গণ উদ্বোধন হলো, এরশাদ সরকার যখন চলে গেল, 91-এ নির্বাচন হলো, তো আমরা যারা কিছু লোক ছিলাম আসলে ওই এলাকায়, যারা আমরা দীর্ঘদিন থেকে ছাত্র দলের রাজনীতি করে আসছিলাম, পরে দেখলাম কি 91-এর পর থেকে ওই লোকগুলি তারা তাদের চেহারা চেঞ্জ করে ফেললো। পরবর্তীতে 96-এর পর থেকে দেখলাম এরা চেহারা আরও চেঞ্জ করলো। পরবর্তীতে এই যে গত 17 বছরে এদের আসল চেহারা কিন্তু আমরা সবাই অলরেডি আমরা ক্লিয়ার হয়ে গেছি। সো এই লোকগুলি প্রতি কেয়ারফুল থাকতে হবে। এই লোকগুলি যারা গত 17 বছরে আওয়ামী লীগ সেজে বসেছিল, বিভিন্ন ধরনের গণহত্যা, শুধু গণহত্যা না, ছোটোখাটো অনেক ঘটনা ঘটেছে, তারা কোনোভাবেই যেন বিএনপির রাজনীতিতে আসতে না পারে, সেটা হলো আমার নেতার নির্দেশ। তো এই জিনিসটা, একটা জিনিস জেনে রাখবেন, এই জুলাই আগস্টে 1500 লোক হয়েছে, শহীদ হয়েছে। তো আমি তাদের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি, শ্রদ্ধা জানাচ্ছি, এবং যারা আহত তাদের আশু রোগমুক্তি কামনা করছি। এই সরকার যতটা না কথা বলে নির্বাচন এক্সটেন্ড করার জন্য, সময়টা এক্সটেন্ড করার জন্য, আপনি দেখবেন এখন পর্যন্ত এই যে 1500 লোকের ফুল তালিকা এবং ওই যে ট্রাস্টটা করা হয়েছিল, ফাউন্ডেশন করা হয়েছিল, এখন পর্যন্ত তাদের যারা মারা গেছে তাদের পরিবার পর্যন্ত গিয়ে পৌঁছে নাই, এবং যারা আহত তাদের সুচিকিৎসার ব্যবস্থা অনেকেই এখন পর্যন্ত তারা জানেই না যে গভর্নমেন্ট আসলে আমাদের কাছে আসবে এবং সুচিকিৎসার ব্যবস্থা করবে। এগুলি করতে হবে, আইন শৃঙ্খলার দিকে নজর দিতে হবে। অনেকগুলি কিন্তু তারা দেখো না দেখার বান করতেছে। এবং একটা জিনিস হলো, এই যে আপনি বারবার বলছেন গণহত্যা, এই গণহত্যায় যারা জড়িত ছিল আওয়ামী লীগের, এদেরকে কোনোভাবেই কোনো দল কোনো দিন যাতে ঠাঁই হতে না পারে। 21 বছর ক্ষমতার বাইরে ছিল। আমরা 75-এ কী হয়েছিল, 74-এ কী হয়েছিল আমরা দেখি নাই, কিন্তু আমরা শুনেছি ওইখানে 30,000 জাসদের নেতাকর্মীকে তারা হত্যা করেছিল, এবং সিরাজ শিকদারকে হত্যা করে
মহান জাতীয় সংসদে বলা হয়েছিল কোথায় সিরাজ শিকদার, দাম্ভিকেরা। কোরআন শরীফে বলা আছে আমার জমিনে দম্ভ করে হেঁটো না, আল্লাহ তাআলা ক্লিয়ার বলে দিয়েছেন। কিন্তু কোরআন শরীফে আরেকটা কথা আছে, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আল্লাহ তাআলা আসমান থেকে ছোটো ছোটো কিছু পাথরের মাধ্যমে একটা বিশাল হস্তবাহিনীকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছিলেন। এরাও ছিল দাম্ভিক, এরা মনে করেছিল যে আমরা না এই কাজটা করতে পারবো। আল্লাহ তাআলা, আমি মনে করবো এই যে 1500 যারা শহীদ হয়েছে, যারা আহত হয়েছে, এরা বিলফিল, এরা আবাবিল পাখি হয়ে এসেছে 18 কোটি মানুষের জন্য। তো আমরা এই দিকে নজর দিতে হবে, শুধু এই গভর্নমেন্ট না, পরবর্তীতে যে গভর্নমেন্ট নির্বাচিত হয়ে আসবে তারা যেন এই জিনিসটা ভুলে না যাই আমরা। তারপরে দেখেন এদেরকে বিচারের আওতায় আনতে হবে। আয়নাগর যারা বানিয়েছিল একটা টর্চার সেল হয়েছিল। আমরা যারা বিদেশে থাকি, বিদেশ থেকে এখানে আসার পর আমাদেরকে অ্যারেস্ট করা হতো, আমাদেরকে বিভিন্নভাবে টর্চার করা হতো। এবং একজন ব্যারিস্টার, আপনি জানেন জামাত ইসলামীর একজন নেতার ছেলে ব্যারিস্টার, তাকে এই দেশে আসার সাথে সাথে অ্যারেস্ট করে তাকে আয়নাগরে নেওয়া হয়েছিল। কদিন আগে সে মুক্তি, ইয়াং ব্যারিস্টার, আমাদের ছোটো ভাই। তারপরে আমাদের অনেক বিএনপি নেতাকর্মী আসার সাথে সাথে তাদেরকে অ্যারেস্ট করে তাদেরকে রিমান্ডে নেওয়া হয়েছে, বিভিন্ন ধরনের নির্যাতন করা হয়েছে। তো এই জিনিসগুলো যেন বাংলাদেশে আর না হয়। এবং দেখেন পিলখানায় 57 জন যে সেনা অফিসারকে হত্যা করা হলো, এইসবের বিচার এই দেশে হতে হবে। শাপলা চত্বরে হাজার হাজার আলেমদেরকে হত্যা করা হয়েছে। কী অপরাধ ছিল এদের? এরা এখানে বসে তারা তসবিহ পড়তেছিল, কি তাদের অপরাধ? তারপরে দেখেন এই যে 1500 লোক মারা গেল, ইলিয়াস আলী সহ 700 লোককে গুম করা হলো। আমি গত 2 দিন আগে, আপনি জানেন ইলিয়াস ভাই ছোটো ছেলের বিয়ে ছিল সংসদ ভবনের উত্তর প্লাজায়, ওইখানে আমি উপস্থিত ছিলাম বিয়েতে। ছোটো ছেলের, বড় ছেলে আমার সেই কলিগ, সেও ব্যারিস্টার, সব ছিল, সুন্দর অনুষ্ঠান ছিল, শত শত লোক প্রেজেন্ট ছিল, কিন্তু সবার মধ্যে একটা নীরবতা, পিনপতন নীরবতা, একটা কষ্ট। তার বাবা কোথায়? আজকে তার বিয়ের অনুষ্ঠান। যে গুম কমিশন হয়েছে কিংবা নির্বাচন সংস্কার কমিশন হয়েছে, আপনার এই বিষয়ে আমি আপনার কাছে আসবো, যেহেতু পিলখানা নিয়ে কথা হচ্ছিল, এটা নিয়ে আমি একটু পরে আপনার কাছে আসি। একটু নাজমুলের কাছে জানতে চাই, আপনি একটু আমাকে বলবেন যে পিলখানা হত্যাকাণ্ডের ব্যাপারে সরকার একটা কমিশন করতে চাইলো, পরবর্তীতে কমিশন হবে না বলে জানানো হলো, পরে আরবার কমিশনটি করা হলো এবং কমিশন গঠনের একদিনের পরেই হত্যাকাণ্ডের পরপর যাকে বিজিবির প্রধান হিসেবে, ডিজি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল, তিনি আজকে কানাডা যাওয়ার পথে তাকে আটক করা হয়েছে এবং তাকে ওখানকার যারা দায়িত্বে ছিলেন তাদের মধ্য থেকে কেউ চিহ্নিত করে তাকে আটকে দিয়েছেন। তো এর মধ্যে আমরা শুনেছি আওয়ামী লীগের যারা কিনা হত্যার সাথে যুক্ত ছিল, বিভিন্ন অপরাধের সাথে যুক্ত ছিল, তাদের অনেকেই খুঁজে পাওয়া যাচ্ছে না। তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই মানুষগুলোকে, যারা অপরাধ করেছে, তাদেরকে ধরার ব্যাপারে কিংবা তাদেরকে আটক করার ব্যাপারে সরকারের কাছে কতটুকু চাপ প্রয়োগ করতে পারছে কিংবা সরকার এখনো সেগুলো করতে পারছে না কেন? দেখুন, যে প্রথমে যে বিডিআর হত্যাকাণ্ড বা পিলখানা হত্যাকাণ্ড, প্রথমে যে কিন্তু কমিশন গঠন করার কথা ছিল, পরবর্তী কিন্তু স্থগিত হয়ে গেছিল। সর্বপ্রথম কিন্তু আমরাই কথা বলেছি যে বাংলাদেশের সবচেয়ে বেশি মেধাবী চৌকুশ অফিসার, 57 জন অফিসারকে যারা হত্যা করেছে, কি কারণে হত্যা করেছে, এর পিছনে ঘটনাগুলো কি, এগুলো আমাদের জানতে হবে, দেশবাসীকে জানাতে হবে। আমরা সবসময় বলেছি ভারতীয় আগ্রাসন আধিপত্যবাদ, আমরা মনে করি যে পিলখানা হত্যা, এর সাথে ভারতীয় ইন্ধন রয়েছে, তাদের সরাসরি সম্পৃক্ততা রয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় দেখেন, এই তদন্ত কমিশন গঠন করার পর কিন্তু সবাই এখানে সাধুবাদ জানাইছে। অনেকে হয়তো কথা বলে নাই, কিন্তু আমরা সরাসরি বলেছি। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কমিশন গঠন করার একদিন পর তৎকালীন যে বিজিবির প্রধান ছিলেন, আজকে উনি কিন্তু চলে যাচ্ছেন, হত্যাকাণ্ডের পরপর যিনি দায়িত্বে পেয়েছিলেন, তিনি কিন্তু বাংলাদেশ থেকে ত্যাগ করতে চেয়েছিলেন। আমরা মনে করি উনি যদি চলে যেতেন, তাহলে আমরা যেই সত্যটা উদ্ঘাটন করতে চাই সেই সত্যটা হতো না। তো আমরা যেখানে যারা আমাদেরকে সহযোগিতা করেছে তাদেরকে ধন্যবাদ জানাই। পাশাপাশি আমরা মনে করি শুধু তিনি না, আমাদের কিন্তু বাংলাদেশের প্রায় 300 জন এমপি ছিলেন, অনেকে মন্ত্রী ছিলেন, অনেকে প্রতিমন্ত্রী ছিলেন, প্রত্যেকটা উপজেলা চেয়ারম্যান, আওয়ামী লীগের পোস্টেড নেতা, তারা সবাই কি গ্রেপ্তার হয়েছে? তারা সবাই তো গ্রেপ্তার হয় নাকি? আমাদের অনেক তথ্য আছে। আসলে দেখেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এটা কি পুরো বিশাল বড় একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম? আমরা তো বলতেছি এখানে সব দলমত ছিল, ছাত্র দল ছিল, ছাত্র অধিকার পরিষদ ছিল, শিবির ছিল, ছাত্র ইউনিয়ন, ছাত্র ফ্রন্ট, সকলের ভিত্তিতে ছাত্র শক্তি সবাই মিলে কিন্তু একটা প্ল্যাটফর্ম গঠন করেছে, এটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তাদের কিন্তু এক্সট্রা কোনো, যেমন অনেকগুলো লোক আমাদের হাজার হাজার মাসেল পাওয়ার সেরকম নাই। তো এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে বিএনপি, জামাত, গণ অধিকার যত দল আছে সবাই কিন্তু ঐক্যবদ্ধভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই করেছে। একসাথে আমরা ফেসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি। এখন কিন্তু আমাদের উচিত কি রেজিমের বিরুদ্ধে লড়াই করা, যে তাদের যে অস্তিত্ব আছে সেটা সমূল উৎখাত করা। কিন্তু সেই জায়গাতে আমরা রাজনৈতিক দলগুলির সহযোগিতা পাই না। বিশেষ করে ধরেন বিএনপি বিশাল বড় একটা রাজনৈতিক দল, জামাতের ইসলামের আমির, তারা জামাত বিশাল বড় রাজনৈতিক দল, তাদের প্রথম যে বক্তব্যগুলি, জামাতের আমির বলেছেন যারা এই সাথে যুক্ত আছেন তাদেরকে আমরা ক্ষমা করে দিলাম। তার মানে কি, এটা তো তাদের এই যে আওয়ামী লীগের মনোবলকে তারা চাঙ্গা করে দিচ্ছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তার বক্তব্য আগে তার প্রতি নরম ছিল,
তো এই বক্তব্যগুলো কিন্তু সারা দেশে মানুষ আমরা ব্যাহত এই কষ্ট পাই, যারা শহীদ পরিবার তারা কষ্ট পায়, যারা আমাদের সাথে কথা বলে। তা আমাদের উচিত ছিল তাদের বিএনপি এবং জামাতে যারা বাংলাদেশের বৃহত্তর দুটি রাজনৈতিক দল, তাদের উচিত ছিল প্রত্যেকটা ইউনিয়ন, গ্রাম, পাড়া, মহল্লা থেকে শুরু করে জেলা, ইউনিয়ন, কলেজ, বিশ্ববিদ্যালয় থেকে সব জায়গায় যারা যারা সন্ত্রাসী, কারণ তারা জানে গত 15 বছর যাবৎ নির্যাতনের শিকার হয়েছে, সবচেয়ে বেশি গুমের শিকার হচ্ছে বিএনপি, সেটা বলে 700 জন। জামাত ইসলামের অনেক নেতাকর্মীকে ফাঁসি দেওয়া হয়েছে, তারাও জানে। তাদেরকে যে 1.5 লক্ষ মামলার আসামি করা হয়েছে, তারা তো জানে কারা এই কাজগুলো করেছে, কারা লুটেরা বছরে বাংলাদেশে হাজার হাজার লক্ষ কোটি টাকা কারা পাচার করেছে, কিন্তু বিএনপি আরো ভালোভাবে জানে। তারা যদি সহযোগিতা করে তাহলে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার এগুলোকে বাস্তবায়ন করতে সহজ হবে। এখন যদি দেখেন একটা আওয়ামী লীগের একটা জেলা সভাপতি সে যদি পালা যায় বিএনপির সহযোগিতায়, তখন তো আমাদের পক্ষে সুযোগ নেই। আমি মনে করি প্রত্যেকটা বর্তমান যে বিদ্যমান রাজনৈতিক দলগুলো আছে যারা ফেসিবাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেছে, তাদের উচিত এই অন্তর্বর্তীকালীন সরকার যতদিন আছে তাদেরকে সহযোগিতা করে আমাদের স্বপ্নের সর্বশেষ সংসদে যারা বিরোধী দল হিসেবে ছিল জাতীয় পার্টি, তারাও দাবি করে যে তারাও ফ্যাসিবাদী বিরোধী লড়াইয়ে ছিল এবং তারা সমর্থন আচ্ছা, এই জানিয়েছে। বিষয়ে আমার একটা কথা আছে। দেখেন, আমরা যেটা বলি বাংলাদেশের যে রাজনীতি ভোটের মাঠে রাজনীতি যেটা বলে ভোট ভোট ভোট, বিএনপি সবচেয়ে বেশি বলে। এই ভোটার ব্যবস্থাই ধ্বংস করে দিয়েছে জাতীয় পার্টি। 2014 সালে যদি জাতীয় পার্টি পার্টিসিপেট না করতো তাহলে কি নির্বাচন হতো? তো তিনি একটা কথা বলেছেন, তিনি বলেছেন যে কাউকে বাদ দিয়ে সহজে জয়লাভের নির্বাচন গ্রহণযোগ্য হবে না, জাতীয় পার্টির চেয়ারম্যানের বক্তব্য। ফেসিবাদের প্রতি সদয় হওয়া, মুসলিমের বিরুদ্ধে যাওয়া। এখন দেখেন 2014 সালে যে ভোটার নির্বাচন হলো, 2018 সালে 2018 সালে ভোট ডাকাতি নির্বাচন, এবং 2024 সালে প্রায় মনে 39টা বা 40টা দল কিন্তু ভোটে যায় নাই। বিএনপি, জামাত থেকে শুরু বড় বড় গণ অধিকার সব বড় বড় দল কিন্তু যায় নাই। সেখান থেকে কিন্তু জাতীয় পার্টি এবারও গিয়েছে। মানে যারা এত বেশি বাংলাদেশকে নষ্ট করেছে, প্যারালালি শেখ হাসিনা যে কাজটা করেছে, এর সাথে একই কাজ করেছে জিএম কাদের করেছে, তাদের বেলায় বড় বড় রাজনীতি দল কথা বলছে না। আমরা কথা বলছি যে ফেসিবাদের দোষ জাতীয় পার্টি বা রাশেদ খান মেনন আজকে কারাগারে কেন? আমি প্রশ্ন করতে চাই, রাশেদ খান মেনন কেন কারাগারে? এবং তিনি জাসদের কথা বললেন, হাসানুল হক কেন কারাগারে? একই দোষে কি জাতীয় পার্টি দুষ্ট না? নাকি আপনি অভ্যন্তরীণ চাপ, ভারতীয় চাপে আপনি মাথা নত করতেছেন? আমি মনে করি যে এই পুরো দলমত নির্বিশেষে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখতে হলে আমাদের সবাইকে একসাথে আসতে হবে। এরকম ফেসিবাদের দোষ যারা আছে তাদের বিরুদ্ধে আমাদের লড়াই চালিয়ে যেতে হবে। আরেকটা বিষয় না বললে নয়, আমাদের 16 ডিসেম্বর মহান বিজয় দিবস। সেই বিজয় দিবসকে কেন্দ্র করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যাকে বলা হয় সাম্প্রতিক দাঙ্গা সৃষ্টিকারী গুজরাটের কষাইখ্যাত মোদী, সেই কিন্তু বলেছে এটা তাদের ঐতিহাসিক একটা জয়। এই যে তাদের একটা ঐতিহাসিক জয় বলা, বাংলাদেশের নামও সেখানে নেই, না বাংলাদেশের নামও নাই, তাদের ঐতিহাসিক জয় বলা মানে কি? বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব অস্বীকার করা, বাংলাদেশের মুক্তিযুদ্ধকে অস্বীকার করা। তাদের এই বিষয়ে কেন কথা বলছে না? জি নাজমুল, আমাদের সময় একদম শেষ হয়েছে, আমরা একটু রাষ্ট্র বাংলাদেশ নিয়ে কথা বলা, ভোট হবে, সংস্কার হবে, সবকিছু হবে, কিন্তু সবার আগে আমার বাংলাদেশের সাথে যেন আমরা একসাথে কাজ করি। জি ব্যারিস্টার এম লিয়াকত আলী, সবার আগে বাংলাদেশ, সেই বাংলাদেশের প্রশ্নে আপনারা এই যে জাতীয় পার্টির আলাপটা আসলো প্রাসঙ্গিকভাবে এবং অন্যান্য দলগুলোর আলাপগুলো আসছে, বিএনপি কি এককভাবেই পরবর্তী দল মানে পরবর্তীতে যে নির্বাচনটি করবে এককভাবেই যাওয়ার ইচ্ছা, নাকি সবাইকে নিয়ে ইনক্লুশন বলতে আসলে তারা কোন জায়গা পর্যন্ত ইনক্লুশনটা করবে? দেখুন, আমাদের আর 2 মিনিট সময় এই আছে। সিদ্ধান্তটা এখনো হয় নাই। সিদ্ধান্তটা কখন আসবে? আপনি নির্বাচনের পুরো শিডিউলটা আপনি আগে প্লেস করেন জনগণের সামনে, তখন প্রত্যেকটা দল তার পলিসি সে ঠিক করবে। সে কি নিজে একা নির্বাচন করবে, নাকি আমরা ছোটোখাটো সব দল আমরা যারা একসাথে দীর্ঘদিন আন্দোলন করেছি, সেই পলিসি এখন মেকিং হবে কেন? এটা জাতীয় পার্টির ব্যাপারে আপনাদের জাতীয় পার্টি, শুনেন, জাতীয় পার্টির প্রধান এরশাদ সাহেবের ভাই ওদিন কি বলছেন? উনি বলছেন আমরা তো আন্দোলনে ছিলাম। সে প্রশ্ন করা হয়েছে কীভাবে আন্দোলনে ছিলেন? আমরা তো দোয়া করছি ঘরে বসে। তো ওদের বিষয়ে আমি কিছু বলতে চাই না, অন্য কিছু বললে এখানে লক্ষ লক্ষ মানুষ দেখতেছে। সো আমি একটু কুল থাকলাম এই বিষয়ে। আরেকটা জিনিস বলি, ভাই যেটা বললেন যে আমার মনে হয় বিএনপি যদি এই বিষয়ে আর একটু আমরা দলীয় প্ল্যাটফর্মে আমরা যদি আর একটু কঠোর হই, সারা বাংলাদেশে যেহেতু এখন বিএনপি ভাই যেটা বললেন একটা বড় দল, এই বিষয়ে কিন্তু আমার নেতা ক্লিয়ার 2টা লাইন বলেছেন। আমি এই লাইনগুলি না বললে আমার মনে হয় একটা অপূর্ণতা থেকে যাবে। বারবার এই প্রশ্ন, আমি 2 মিনিট শেষ করবো ইনশাল্লাহ। দেখেন, আমার নেতা জনাব তারেক রহমান বলেছেন, কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, জনগণের প্রত্যাশার বাইরে গিয়ে বিএনপির সুনাম বিনষ্টকারীদেরকে আমি ক্ষমা করব না। মনে রাখবেন, গত 17 বছর আমরা বিরোধী দলে ছিলাম। 5 আগস্ট পতিত স্বৈরাচার পতনের দিনও আমরা বিরোধী দলে ছিলাম, আজও আমরা বিরোধী দলে। জনগণের রায় নিয়ে আমাদেরকে রাষ্ট্র ক্ষমতায় আসতে হবে। এজন্য জনগণের কাছে যেতে হবে, তাদের প্রত্যাশা পূরণে কাজ করতে হবে। বাংলাদেশের অবিসাংবিধানিক নেতা দেশনায়ক জনাব তারেক রহমানের নির্দেশ যারা মানবে না তাদের জন্য অনেক কিছু অপেক্ষা করছে, কেউ কাউকে রক্ষা করতে পারবে না। যেহেতু আমার 2 মিনিট যেহেতু 1 মিনিট সময় আছে, 1 মিনিট আমি যেটা বলবো, অনেক দিন আগে দাঙ্গা ছবি দেখেছিলাম মান্না ভাইয়ের, সেটা আমি আমার ছোটবেলায় এখন আমার মনে আছে।
তো দাঙ্গা ছবিতে রাজীব সাহেব ছিলেন, উনি একটা হত্যা করে ফেলেন একটা সাধারণ জনগণকে। তো একটা লোক হেঁটে হেঁটে যাচ্ছে রাস্তা দিয়ে, ওই লোকটা দেখে ফেললো। হত্যা করার পরে উনি যেহেতু সাক্ষীর কাছে গিয়ে বললেন, তোমার চুক আছে তুমি দেখো না, তোমার মুখ আছে তুমি কথা বলতে পারো না, তোমার কান আছে তুমি শুনো না। সে বললো জি স্যার জি। পরবর্তীতে কিন্তু যখন ছবিটা শেষ হয়ে যায়, লাস্টে যখন উনি ইয়েতে দাঁড়ায়, বিচারের কাঠগড়ায় দাঁড়ায়, তো ওই লোক বলে জনগণকে তো বোকা মনে করো না, আমরা সাধারণ জি, জনগণ, অনেক ধন্যবাদ আমাদের এমডি চোখ আক্তার আছে এবং আমরা অনেক দেখি, ধন্যবাদ নাজমুল হাসান। আমাদের আমরা মুখ আছে আমরা কথা আলোচনা বলতে হচ্ছে পারি। ভোটের আগে সংস্কার নাকি পূর্ণ সংস্কার। জি, আপনার আসলে এক বাক্যে বলুন। ছাত্রদের একটা দাবি যেটা আমরা বলতে চাই, যেখানে আমরা যেই অভ্যুত্থানের মাধ্যমে আজকে গভর্নমেন্ট আসছে, সেই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাবো, যেই স্বপ্ন নিয়ে আমরা বিশ্ববিদ্যালয় কলেজে পড়ি, সেই প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় কলেজে শিক্ষার পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে অনতিবিলম্বে ছাত্র সংসদ জি, নির্বাচন আপনাকে অনেক ধন্যবাদ। এই বিষয়টি অবশ্যই সরকারের মাথায় রাখা উচিত এবং এই যে ভোটের আগে সংস্কার নাকি পূর্ণ সংস্কারের পর নির্বাচন, সেটা নিয়ে আলাপ চলবে, আলাপ চলুক, কিন্তু সব আলাপেই যেন বাংলাদেশ সবার আগে থাকে এই প্রত্যাশায় থাকবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকে সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।